আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। নবম শ্রেণীর যে সিলেবাস আছে তার দ্বিতীয় অধ্যায় বলগতি। এই অধ্যায়ে আমরা দেখব কি যে বস্তু যে গতিশীল আছে বা বস্তু যে স্থির আছে সেটা বলের উপর কিভাবে নির্ভর করছে, মানে বস্তুর উপর বল প্রয়োগ হলে বস্তুর যে গতীয় ধর্ম সেটা কিভাবে পরিবর্তিত হয় সেটাই আমরা এই অধ্যায়ে জানব। তাহলে আমরা যা পড়ব সেটা হচ্ছে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত যে আমাদের সিলেবাস আছে ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেইটুকুই আমরা আলোচনা করব। খুব বেশি আমরা আলোচনা করব না, কারণ সেগুলো ক্লাস 9-এর জন্য খুব আউট অফ দ্য সিলেবাসের বাইরে কোনো কিছু টপিক কভার করা কোনো দরকারই নেই। যেটুকু সিলেবাসে দেওয়া আছে সেটুকু পড়লেই যথেষ্ট, কারণ এটা কোনো কম্পিটিটিভ তো এক্সাম নয় যেখানে সিলেবাসের কোনো বাধা ধরা নেই। সিলেবাস যেটুকু আছে তার অনেক ডেপথেও কোশ্চেন আসতে পারে, তো এখানে সেই জিনিসটা দরকার নেই। আমরা পুরোটাই ফোকাস রাখবো সিলেবাসের প্রতি, যেটা আমাদের পাঠ্য বইয়ে আছে। তো আমার যে টপিকটা আছে, আমরা যে ক্লাসটা করব সেটা সম্পূর্ণরূপেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নিজস্ব যে বইটি আছে সরকারি বইটি, সেটি আমরা ফলো করব। যা নবম শ্রেণীর ভূঁইয়া ও সাহা লিখিত যে বইটি আছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ, সেই বইটি আমরা ফলো করব। সেই জন্য আমি চেষ্টা করব বইয়ে যেভাবে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোই ভালো করে বোঝানোর, কারণ তোমরা যখন বইটি পড়বে তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সেই জন্য আমি বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলোই ইউজ করার চেষ্টা করব। আর কিছু কিছু হয়তো এক্সট্রা আমি উদাহরণ দেব, আর সংজ্ঞাগুলো আমি বইয়ে যেরকম আছে ঠিক সেইভাবেই বলার চেষ্টা করব, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। কারণ আমি একরকম সংজ্ঞা দেব, বইয়ে একরকম সংজ্ঞা আছে, আর সংজ্ঞা সাধারণত খুবই বেসিক, খুব মূল বিষয়টুকু সেমই থাকে, কিন্তু লেখার ধরনটা যদি পাল্টে যায় বিভিন্ন বইয়ে। তো আমাদের বিভিন্ন ধরনের সংজ্ঞা বিভিন্ন বই থেকে পড়ে নিয়ে লেখার কোনো দরকার নেই। আমরা একটা বই ফলো করছি, একটা বই ফলো করলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগেই আমাদের প্রথমে বুঝতে হবে কোনো বস্তু স্থির বা গতিশীল যে আছে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। আমরা কখন কোনো বস্তুকে বলবো স্থির আছে, আমরা কখন বলবো কোনো বস্তু গতিশীল আছে। তো আমরা যেরকম প্রতিদিনের জীবনে দেখি যে স্থির বস্তু বলতে আমরা কোনগুলোকে বুঝি, যেমন ঘরবাড়ি, গাছপালা, এগুলো কি হয় প্রতিদিন এদের অবস্থান, তুমি সকালে ঘুম থেকে উঠে যেখানে দেখবে কালকেও সেখানেই দেখবে, পরশুদিনও সেখানেই দেখবে, সেই জিনিসগুলো সেখানেই রয়ে যায়। সেগুলো আজকে এক জায়গায় কালকে আরেক জায়গায়, এভাবে তাদের অবস্থানটা পরিবর্তন করে না। বা তোমার ঘরে দেখবে যে টিভিটা রাখা আছে, সেটা যতক্ষণ না তুমি কোথাও সরিয়ে অন্যখানে রেখে দিচ্ছ সেটা সেই জায়গাতেই থাকে, আমরা ওগুলো বলতে পারি ওগুলো স্থির বস্তু। তো স্থির বস্তুকে আমরা যখন বোঝাতে চাই তখন আমাদের বলতে হবে যে কোনো বস্তু যদি তার অবস্থান পারিপার্শ্বিকের সাপেক্ষে, ঠিক আছে, কোনো বস্তু তার অবস্থান যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে পরিবর্তন না করে তাহলে তাকে আমরা বলবো স্থির বস্তু। অর্থাৎ কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে সাথে, সময় যত বাড়ছে তার সাথে সাথে যদি তার অবস্থান পরিবর্তন না করে তাহলে তাকে বলবো আমরা স্থির বস্তু। যেমন আমাদের যে বাড়িঘরগুলো আছে সেগুলো ঠিক সেই জায়গাতেই থাকে, সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন করে না। যেমন আজকে তোমার বাড়িটা যেখানে আছে কালকেও সেখানেই থাকবে, পরশুদিনও সেখানেই থাকবে, 10 বছর পরেও সেখানেই থাকবে, সে স্থান পরিবর্তন করবে না। সেই জন্য আমরা তাদের বলতে পারি স্থির বস্তু।
তাহলে গতিশীল বস্তু কাকে বলবো? গতিশীল বস্তু তাকে বলবো যদি কোনো বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন করে, তাহলে তাকে আমরা বলবো গতিশীল বস্তু। যেমন যদি একটি বাস বা গাড়ি এখন এক জায়গায় আছে, ধরো তোমার বাড়ির সামনে আছে, 2 মিনিট পর সেটা তোমার বাড়ি থেকে কিছুটা দূরে চলে গেল, তাহলে কি হলো, ও বস্তুটি মানে গাড়িটি সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন করলো, সেই জন্য তখন আমি বলবো গাড়িটি এখন গতিশীল আছে। তাহলে এখানে তাহলে সে তখন আমি বলবো গাড়িটি আমার গতিশীল আছে। তাহলে কোনো বস্তু যখন স্থির থাকে, যেমন একটা গাছ যেটা পারিপার্শ্বিকের সাথে কোনোদিনও অবস্থার পরিবর্তন করে না, মানে আজকে ধরো তোমার বাড়ির উঠোনে আছে, কালকে তোমার বাড়ির সামনে খেলার মাঠে চলে যাবে না, সেটা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে স্থির বস্তুর যে অবস্থা তাকে আমরা বলি স্থিতি, আর গতিশীল বস্তুর যে অবস্থা তাকে বলি আমরা গতি। ঠিক আছে? তা যখনই এই সংজ্ঞাটা লিখবে যে স্থির বস্তু কাকে বলে বা গতিশীল বস্তু কাকে বলে, তখন আমাদের দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে পারিপার্শ্বিক এর সাথে। কেন কথাটা বলা হচ্ছে, তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। একটা বস্তু এক সময় আমাদের কাছে মনে হয় স্থির আছে, আরেক সময় মনে হয় বস্তুটি গতিশীল আছে। কীরকম? ধরো রাস্তার পাশে যে গাছগুলো দাঁড়িয়ে আছে, তুমি ধরো রাস্তার উপরে দাঁড়িয়ে আছো এবং রাস্তার পাশে যে গাছটা আছে তোমার সাপেক্ষে কি মনে হবে? স্থির আছে, কারণ তুমি সারাদিন ওখানে দাঁড়িয়ে থাকো, গাছটা সারাদিন ওখানেই থাকবে, গাছটা কোনোদিনও তার অবস্থার পরিবর্তন, স্থান পরিবর্তন করবে না। তাহলে আমি কি বলতে পারছি যে আমার সাথে বা আমার পারিপার্শ্বিকের সাথে, মানে এই রাস্তার সাপেক্ষে, মাঠের সাপেক্ষে, আমাদের ঘরবাড়ির সাপেক্ষে সেই গাছটা যেখানে থাকা সেখানেই থাকবে চিরকাল। তো আমি বলতে পারি গাছটা স্থির আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, যখন আমরা কোনো গাড়িতে করে যাই বা ট্রেনে করে যাই, যখন আমরা ট্রেনের মধ্যে বসে আছি আর দেখছি, এখন যখন আমরা বাইরের দিকে তাকাই জানলা দিয়ে, আমাদের দেখলে মনে হয় যে গাছটা আমাদের পেছনের দিকে সরে যাচ্ছে, মানে আমরা স্থির আছি, গাছটা পেছনের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ আমাদের দেখে মনে হবে গাছটা আমাদের যখন দূরে আছে আমাদের সামনে আসছে, আস্তে আস্তে পিছনে চলে গেল, পিছনে যেতে যেতে দূরে চলে যেতে পারে, অর্থাৎ গাছটা গতিশীল মনে হবে আমাদের কাছে। তো তো আমরা কার সাপেক্ষে গাছটার স্থিতি বা গতি বলছি তার উপর নির্ভর করছে যে বস্তুটি স্থির না গতিশীল। অর্থাৎ পারিপার্শ্বিকের সাথে গাছটির গতিশীল না স্থির আছে সেটা নির্ভর করছে। তাহলে এখানে সময়ের সাথে সাথে আমাদের তো মাপতে হবে অবশ্যই, কিন্তু তার সাথে পারিপার্শ্বিকের অবস্থানটাও আমাদের একবার মাথায় রাখতে হবে, কারণ আমরা যার সাপেক্ষে একটা বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার বর্ণনা করি তার উপর নির্ভর করে বস্তুটাকে আমরা স্থির বলবো নাকি গতিশীল বলবো। আবার বলছি আরেকবার, একটি গাছ যখন আমি রাস্তার উপর দাঁড়িয়ে আছি, গাছটিও দাঁড়িয়ে থাকবে, মানে গাছটি স্থির মনে হবে। কিন্তু যখন আমি একটা গাড়ির ভেতর বসে আছি এবং গাড়িটি যখন চলছে, তখন আমার কাছে মনে হবে গাছটি গতিশীল আছে। অর্থাৎ আমি যখন একটা বস্তুকে স্থির বা গতিশীল বলি, তখন আমি কোথায় আছি, আমার অবস্থানটা কি, কে নির্ণয় করছে যে গাছটি স্থির আছে, বস্তুটি স্থির আছে না গতিশীল আছে, কে নির্ণয় করছে, কোথা থেকে করছে, কি অবস্থায় সে আছে, তার উপর নির্ভর করছে যে সে বস্তুটি স্থিতিশীল হবে না গতিশীল হবে। যে দেখছে সেই বর্ণনা করবে যে বস্তুটি গতিশীল না স্থির। তাহলে যে দেখছে, যার সাপেক্ষে দেখা হচ্ছে, তার সাপেক্ষে আমরা বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থার বর্ণনা দিয়ে থাকি। সেই জন্যই আরেকটা কথা এসছে, সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। এই যে যার সাপেক্ষে আমরা বস্তুটির
গতিশীল বা স্থিতির অবস্থা নির্ধারণ করি বা বলে থাকি যে বস্তুটি গতিশীল না স্থির আছে, তাকে বলা হয় নির্দেশতন্ত্র। তাহলে তুমি যখন রাস্তায় দাঁড়িয়ে আছো, তখন রাস্তার সাপেক্ষে গাছটি স্থির। তখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা, রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তি হবে নির্দেশতন্ত্র। কিন্তু যদি কোনো ব্যক্তি গাড়ির মধ্যে থাকে, গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন সে হয়ে যাবে, সেই গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তিটি হয়ে যাবে নির্দেশতন্ত্র। তখন সেই ব্যক্তিটি নির্ধারণ করবে যে তার সাপেক্ষে বস্তুটি স্থির আছে না গতিশীল আছে। সেই জন্য কোনো বস্তুকে আপাততভাবে আমরা স্থির বলে থাকি, আবার কখনো কোনো বস্তুকে আমরা গতিশীল বলে থাকি। সেটা নির্ভর করছে আমরা সেই গতি বা স্থিতি কোথা থেকে মাপছি, কার সাপেক্ষে মাপছি। সেই জন্য পারিপার্শ্বিকের সাপেক্ষে কথাটা এসছে, এবং যার সাপেক্ষে আমরা গতিশীল বা স্থিতির বর্ণনা দিয়ে থাকি তাকে বলা হয় নির্দেশতন্ত্র। আরেকটা উদাহরণ দেওয়া যাক। যেমন আমরা পৃথিবীর উপর আছি দাঁড়িয়ে, আমরা পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আছি, তাই তো? তো আমাদের সাপেক্ষে কি মনে হয়, আমরা নর্মাল যেরকম অভিজ্ঞতা যদি আমাদের ধরো, আমাদের কি মনে হয় পৃথিবীটা স্থির? আমরা যেরকম প্রতিদিন পৃথিবীকে দেখছি, আমাদের তো এমন মনে হয় না যে আমাদের পায়ের নিচের মাটিটা ক্রমশ সরে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পায়ের নিচে এমনি সরে যাচ্ছে, পৃথিবী ঘুরছে, তার সাথে সাথে আমাদের স্থান পরিবর্তন হচ্ছে, এমন তো হয় না। আমাদের কি মনে হয়, আমাদের মনে হয় পৃথিবীটা স্থির এবং তার সাপেক্ষে বিভিন্ন বস্তু গতিশীল। যেমন সূর্য, আমাদের কি মনে হয় যে আমরা যখন পৃথিবীর থেকে দাঁড়িয়ে দেখছি যে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, তারপরে যত দিন গড়িয়ে আসে সূর্যটি আস্তে আস্তে আমাদের মাথার উপরেও আসে, তারপরে সন্ধেবেলা যখন রাত হওয়া শুরু হয় তখন পশ্চিম দিক থেকে সূর্য অস্ত চলে যায়। অর্থাৎ আমাদের দেখে কি মনে হয়, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। অর্থাৎ আমরা যেহেতু পৃথিবীর উপর দাঁড়িয়ে থেকে দেখছি, আমাদের মনে হচ্ছে সূর্য আমাদের চারদিকে ঘুরছে, যেটা আগেকার দিনের একটা ধারণা ছিল লোকের, যে পৃথিবী স্থির, সূর্য চারদিকে ঘোরে। কিন্তু আসলে তো তা নয়। আসলে কি হয়, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে আমি যদি সূর্যের উপর দাঁড়িয়ে থেকে কোনোদিন দেখতে পারতাম, তাহলে আমি দেখতাম হ্যাঁ সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে কে দেখছে, কোথায় দেখছে, কিভাবে দেখছে, তার উপর নির্ভর করছে যে বস্তুটি স্থির আছে না গতিশীল আছে। তাহলে আমাদের পৃথিবীতে যখন আমরা আছি তখন আমাদের মনে হচ্ছে সূর্য গতিশীল আর পৃথিবী স্থির। আর যখন আমরা যদি সূর্য থেকে দেখি তাহলে আমাদের মনে হবে সূর্য স্থির, পৃথিবী গতিশীল। তাহলে আমরা কিভাবে বলবো যে কোনো বস্তু স্থির না গতিশীল? যেমন আমাদের পৃথিবী থেকে আমরা যদি দেখি, আমাদের দেখবে আমাদের এক এক বছরে এক এক রকম তারা দেখতে পাই। অর্থাৎ যে তারাগুলো আছে, তারা আজকে রাতে হয়তো একটা তারা দেখছো, পরে কালকে 2 মাস পরে সেই তারাটা তুমি আকাশে দেখতে পাবে না। অর্থাৎ তারাগুলো মনে হবে তোমার গতিশীল, সেগুলো তাদের অবস্থান পরিবর্তন করছে। তাহলে আমরা তাহলে কাকে স্থির ধরবো? আমাদের তো যদি আমাকে কোনো বস্তু স্থির আছে না গতিশীল আছে, তাহলে আমাকে এমন জায়গা থেকে দেখতে হবে যেখান থেকে আমি দেখে বলতে পারবো হ্যাঁ এই বস্তুটি স্থির আছে, এই বস্তুটি গতিশীল আছে। এরকম কি কোনো জায়গা সম্ভব? সম্ভবই নয়। কারণ আমরা যেখান থেকে দেখছি সেখান থেকে মনে হবে অপর বস্তুটি গতিশীল, আবার ওই বস্তুটি অন্য বস্তুটির সাপেক্ষে গতিশীল। তাহলে এই যে পরম স্থির বা পরম গতিশীল বস্তু বলে কিছু নেই। মানে কোনো বস্তু যে আমি বলতে পারি না এই বস্তুটি পরম স্থির, মানে এই বস্তুটি স্থিরই আছে, এই বস্তুটি গতিশীল নয়, কিন্তু সেই বস্তুটি অন্য কারো সাপেক্ষে হয়তো গতিশীল, এরকম আমরা বলতেই পারবো না কোনো বস্তু পরম স্থির বা পরম গতিশীল। এটা একটা ধারণা, আমরা যার সাপেক্ষে মাপবো সেই সাপেক্ষে সেই জিনিসটা আর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে পরম স্থির বা পরম গতিশীল বলে কোনো বস্তু বা কোনো নির্দেশতন্ত্র নেই। তাহলে আমরা কি বলতে পারি যে গতি
সেটি হয়ে গেল আপেক্ষিক। আপেক্ষিক কেন? আমরা যার সাপেক্ষে মাপবো তার সাপেক্ষে সেই বস্তুটি গতিশীল হতে পারে, স্থিরও হতে পারে। যেমন ধরো তুমি যখন রাস্তা দিয়ে যাও, দেখো যদি তোমার দুটো গাড়ি, খুব দুটো বাস, ধরো তুমি বাসে করে যাচ্ছ, দুটো বাসই যদি রাস্তা বরাবর সমান গতিবেগে চলে, তাহলে তুমি দেখবে যে তোমার পাশের যে পাশে থাকা যে ব্যক্তি, পাশের পাশে যে ব্যক্তি আছে, সে মনে হবে তোমার সাপেক্ষে, তুমি দেখবে মনে হবে সেই ব্যক্তি যে তোমার সাপেক্ষে স্থির আছে, যেহেতু দুটো গাড়ি সমান গতিবেগে চলছে। কিন্তু যদি দুটো গাড়ির গতিবেগ আলাদা হয়, তাহলে তোমার মনে হবে তোমার সাপেক্ষে ওই বাসের ব্যক্তিটিও অন্য একটি গতিবেগে চলছে, তাদের মধ্যে একটু গতির পার্থক্য আছে, তোমার সাপেক্ষে সেই বস্তুটি, সেই ব্যক্তিটি গতিশীল হয়ে যাবে। তাহলে আমি কোথা থেকে মাপছি সেটা হয়ে যাবে বস্তুর গতি ও ধর্ম, মানে বস্তু গতিশীল আছে না স্থির আছে, সেটা আমরা কোথাও সাপেক্ষে কোনো নির্দিষ্ট যন্ত্রে দাঁড়িয়ে সেখান থেকে আমরা সেটাকে বলে থাকি। সেই জন্য গতি হয়ে গেল আপেক্ষিক। ঠিক আছে, তাহলে চরম স্থিতি বা চরম গতি বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেই, গতি আপেক্ষিক। সেই জন্য আমরা কি করি, আমাদের গাণিতিক সুবিধের জন্য, আমাদের যেভাবে একটা কাজ সাধন করতে হয় সেই হিসেবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন নির্দেশ যন্ত্রকে বেছে নিই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ যন্ত্র বেছে নিই আমাদের সুবিধের মতো সেটাকে ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, তো তাহলে ধরে নিচ্ছি যে আমরা কোথাও দাঁড়িয়ে আছি এবং তার সাপেক্ষে যখন আমরাই কোনো কিছুর গতি বর্ণনা করব, তখন আমাদের কাছে দেখা যায় যে গতির 4 রকম প্রকারভেদ আছে। কারণ স্থির তো স্থির, সে সময়ের সাথে স্থান পরিবর্তন করে না, তাকে নিয়ে আর কি বলবে, সেই জন্য স্থিতি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবার আসবে হচ্ছে গতি। গতিটা কী জিনিস, যে সময়ের সাথে সাথে তাহলে আমি কোন পারিপার্শ্বিকের সাপেক্ষে দেখছি সেটা আমার কাছে আগে থেকে আমার জানা থাকবে, যে আমি কোথা থেকে সেটাকে নির্ণয় করছি সেটা আমরা প্রথমেই জেনে নেব। জেনে নিয়ে এবার সেই যে বস্তুটি সময়ের সাথে গতির যে পরিবর্তন করছে সেটা এবার আমরা পর্যবেক্ষণ করব, এবং এই পর্যবেক্ষণের দ্বারা দেখা গেছে যে গতি হচ্ছে 5 প্রকার। একে বলা হয় গতির প্রকারভেদ। গতি 5 প্রকার। কি কি? রৈখিক গতি বা চলন গতি, দ্বিতীয় হচ্ছে বৃত্তীয় গতি, তৃতীয় হচ্ছে ঘূর্ণন গতি, চতুর্থ হচ্ছে মিশ্র গতি বা জটিল গতি, আর অবশেষে 5 নম্বরটি হলো সরল রৈখিক দোল গতি। এগুলোকে ইংলিশে কি বলে? রৈখিক গতি বা চলন গতিকে বলা হয় ট্রান্সলেশন, বৃত্তীয় গতিকে বলা হয় সার্কুলার মোশন, ঘূর্ণন গতিকে বলা হয় রোটেশনাল মোশন, মিশ্র গতি বা জটিল গতিকে বলা হয় মিক্সড মোশন, আর সরল রৈখিক দোল গতিকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তাহলে এই যে গতির যে বিভিন্ন ধরন বা বিভিন্ন প্রকারভেদ, এবার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আসছি আমরা রৈখিক গতি বা চলন গতি নিয়ে। তো রৈখিক গতি বা চলন গতি কাকে বলে? রৈখিক গতি বা চলন গতি হলো কোনো বস্তু সরল রেখা বরাবর গতিশীল হলে বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুর গতিকে রৈখিক গতি বা চলন গতি বলা হয়। তো আশা করি এই সংজ্ঞাটা পড়ে কিছু বোঝা যায়নি, তার জন্য আমরা একটা উদাহরণ দেখব। ঠিক আছে, উদাহরণটা দেখিনি। ধরে নাও আমার কাছে এরকম একটা বস্তু আছে, ধরে নাও একটু বেশি জটিল ছবি এঁকে ফেললাম। ঠিক আছে, একটু সরল করে আঁকি, কারণ তাহলে বোঝাতে সুবিধা হবে। একটা এরকম একটা বস্তু ধরে নিচ্ছি। তো একদম সমান সমান বস্তু দিয়ে হয়তো আঁকতে পারবো না, সম্ভব নয়, একটু ছোটো বড়ো হয়ে গেল। ঠিক আছে, তা
জিনিসটা আগে বোঝো। তো এই হলো আমার বস্তুটি। তো ধরে নিচ্ছি বস্তুটি প্রথমে আমার এখানে ছিল, এই অবস্থানটার নাম দিলাম এ, ঠিক আছে, আর দ্বিতীয় অবস্থানটার নাম দিলাম বি, ঠিক আছে। বস্তুটি একটু ছোট বড় লাগছে, এটা ছবি আঁকাটার কারণ একদম এক্স্যাক্টলি সমান আঁকা সম্ভব নয়, জিনিসটা বুঝে নাও। এটা কেটে দিচ্ছি। তো বস্তুটির এখানে একটি বিন্দু আছে, এই বস্তুটির মধ্যে আমি যে কোনো একটা বিন্দু ধরে নিতে পারি। বস্তুটির ওপর এরকম একটা বিন্দু আছে, আমি আরেকটা বিন্দু ধরে নিচ্ছি, এরকম আরও 2-3টে বিন্দু ধরে নিলাম। বস্তুর ওপর 3টে বিন্দু আছে, ঠিক আছে। তো বস্তুটি যখন এ অবস্থানে আছে তখন বস্তুটি 3টে বিন্দু অবস্থায় টি সময় পরে বস্তুটি বি অবস্থানে চলে গেল, ঠিক আছে। তাহলে তাহলে বস্তুটির বিন্দুগুলি এখন কোথায় আছে? এই অবস্থায় আছে। ধরে নিই বস্তুটি যখন এই অবস্থায় আছে, এখানে নাম দিলাম M1, এটা M2, এটা M3, এই বিন্দুগুলোর আমি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আর যখন বি অবস্থানে আছে তখন বিন্দুগুলির নাম দিয়ে দিলাম M1 প্রাইম, M2 প্রাইম আর M3 প্রাইম, দুটো অবস্থানে বস্তুটির। তাহলে টি সময়ে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করলো আমরা কীভাবে বলি? তাহলে বলতে পারি যে বস্তুর উপর যে M1 বিন্দুটি আছে সে টি সময়ে M1 থেকে M1 প্রাইম এই যে দূরত্বটি আছে এটি, এই বিন্দুটি এত দূরত্ব অতিক্রম করেছে টি সময়ে। M2 বিন্দুটি সেই এই টি সময়তেই এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করেছে এই সরলরেখা বরাবর। বস্তুটি একটি সরলরেখা বরাবর চলছে, ঠিক আছে। আর তাহলে বস্তুর M3 বিন্দুটি এখান থেকে এটুকু অবধি দূরত্ব অতিক্রম করেছে ঠিক সেই টি সময়ে, ঠিক আছে। তাহলে এই বস্তুটিকে আমি কখন রৈখিক গতি বলবো? যদি আমার M1 M1 প্রাইম, মানে আমি এই সরলরেখাটার কথা বলছি, ইকুয়াল টু M2 প্রাইম, মানে এখান থেকে এখানে, ইকুয়াল টু M3 প্রাইম, মানে এই যে সরলরেখাগুলোর দৈর্ঘ্য সব সমান হবে। বুঝতে পেরেছো? তার মানে টি সময়ে M1 বিন্দুটি যত দূরত্ব অতিক্রম করেছে M2 বিন্দুটিও সেই দূরত্বই অতিক্রম করেছে, M3 বিন্দুটিও সেই দূরত্বই অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুগুলি আছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একই দূরত্ব অতিক্রম করেছে, এবং এই যে সরলরেখাগুলো আমরা যে টেনেছি এগুলো একে অপরের সাথে সমান্তরাল হবে। সমান্তরাল মানে কি? এই বিন্দুগুলো আমি যত এখানে বাড়িয়ে যাই, এরপরে আরও বাড়িয়ে যাই, এরা এভাবেই চলতে থাকবে, মানে এদের কখনো আর মিলিত হবে না, ঠিক আছে। তো এরা এভাবেই চলতে থাকবে। তো সমান্তরাল কখন বলবো না? ধরো এরকম যদি কোনো লাইন থাকে তাহলে এরা কি হয়, একটা যদি কিছু দূর বাড়িয়ে দিই এই বরাবর যেতে থাকলে এখানে গিয়ে তারা মিট করে যায়, তখন এগুলো আর সমান্তরাল থাকে না। তো সমান্তরাল কখন আমরা বলি? যখন বস্তুগুলো একদম এইভাবে পাশাপাশি যেতে থাকে এবং যাদের কখনোই মিল হবে না, একদম কখনোই হবে না, যতই টান বয়ে যাক তারা এভাবেই একই বরাবর লাইন বরাবর যেতে থাকবে পাশাপাশি। তাহলে এই প্রতিটি লাইন একে অপরের সাথে সমান্তরাল হবে, তখন আমরা তাকে সমান্তরাল রেখা বলি, ঠিক আছে। তাহলে তারা সমান্তরাল রেখা বরাবর অগ্রসর হবে এবং তারা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করবে, বা তারা প্রত্যেকে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এবার আমরা দেখি সংজ্ঞাটা, এবার আশা করি বোঝা যাবে। কোনো বস্তু সরল রেখা বরাবর, তাহলে আমরা বলছি একটা সরল রেখা বরাবর চলছে, গতিশীল হলে বস্তুটির প্রত্যেকটি কণা
নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, একটা সরল রেখা বরাবর বস্তুটি যাচ্ছে, মানে আমি বস্তুটিকে ধরো এরকম নিয়ে যাচ্ছি, এরকম নিয়ে যাচ্ছি, এরকম 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 করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, এরকম হবে না। বস্তুটি একটি সরল রেখা বরাবর গমন করবে। তো বস্তুটি সরল রেখা বরাবর গমন করছে এবং বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে। বোঝা গেল? পাট পাট করে যদি আমি বলি, দেখো, বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময় আমরা ধরে নিয়েছি, বস্তুর প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করছে। একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুটির গতি থেকে আমরা রৈখিক গতি বা চলন গতি বলি। কোনো বস্তু সরল রেখা বরাবর গতিশীল হলে তাহলে বস্তুটি প্রথমত আমার সরল রেখা বরাবর গতিশীল হতে হবে। ঠিক আছে, তারপরে বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করে। তাহলে এই যে কথাগুলো আছে, এগুলো যখনই তুমি সংজ্ঞাটা লিখবে, এই কথাগুলো জানি থাকা বাধ্যতামূলক। মানে এই কন্ডিশন, এগুলোকে বলা হয় কন্ডিশন, মানে এই কন্ডিশনগুলো তাদের ফলো করতেই হবে, তাহলে বস্তুটি সরল রেখা বরাবর যাবে। দেখো, তাহলে আমরা এখান থেকে নামটাও বুঝতে পারছি, যেহেতু সরল রেখায় যাচ্ছে সেই জন্য এটাকে আমি বলছি রৈখিক গতি বা চলন গতি। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর যাবে, গতিশীল হলে বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুটির গতিকে রৈখিক গতি বা চলন গতি বলে। ঠিক আছে, তাহলে এবার আসছি আমরা পরবর্তী প্রকারভেদে, সেটি হচ্ছে বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতি কাকে বলবো? কোনো একটা বস্তু কণা, মানে একটা বস্তুর ওপর অনেকও কণা আছে, কোনো বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেই কণাটির গতিকে বৃত্তীয় গতি বলা হয়। ঠিক আছে, যেমন ধরো তোমার একটা পাথর ধরে নাও, পাথরটাকে তুমি সুতো দিয়ে বেঁধে যদি ঘোরাও, মানে একটা পাথরকে সুতো বেঁধে, পাথরের মধ্যে সুতো দিয়ে বেঁধে যদি এরকম করে ঘোরাও, তাহলে কি হয়, পাথরটি কি হয়, একটি বিন্দুকে কেন্দ্র করে এরকম করে ঘুরতে থাকে। মানে তোমার হাতের এই বিন্দুটাকে কেন্দ্র, এখানে তুমি সুতোটাকে ধরে আছো, এটাকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকবে তুমি যদি ঘোরাও। ঠিক আছে, অনেকে যে চাবির রিং ঘোরায়, এখানে চাবির রিংটা নিয়ে এরকম করে ঘোরাতে থাকে, অর্থাৎ কি হয়, এই যে অক্ষটা আছে, মানে এই বিন্দুটাকে কেন্দ্র করে চাবির রিংটি ঘুরতে থাকে। ঠিক আছে, যেমন সূর্য যদি এটা হয়, তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, তাহলে কি হলো, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এখানে সূর্য হয়ে গেল নির্দিষ্ট বিন্দু এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে কোনো বস্তু কণা একটি বিন্দু কেন্দ্র করে তার চারদিকে বৃত্তাকার পথে ঘুরলে, যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে সেই কণাটির গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। ঠিক আছে, তাহলে এই বিন্দুটির ওপর কেন্দ্র করে যদি ঘোরে, ধরো একটা এরকম, অনেকে হয়তো সার্কাসে দেখেছো, তোমরা আরও ভালো উদাহরণ দিলে বলতে পারি, ফির হেরাফেরি যে সিনেমাটা আছে, সিনেমার লাস্টে যে সার্কাসের পার্ট আছে না, ওখানে দেখবে একটা সিন আছে যেখানে এরকম একটা রাউন্ড সার্কেল থাকে। ঠিক আছে, এরকম একটা রাউন্ড একটা, মানে একটা
কী বলবো মঞ্চের মতো থাকে, ঠিক আছে, সেই মঞ্চটা ঘুরতে থাকে এবং তার উপরে এই মঞ্চটা ঘুরতে আছে, তো এর উপরে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে সেও কী হবে ঘুরতে থাকে, কারণ মঞ্চটা ঘুরছে, এবার লোকটা এর উপর দাঁড়িয়ে আছে সেই জন্য লোকটাও কী হয় ঘুরতে থাকে, এর সাথে সাথে লোকটাও ঘুরতে থাকে, যেহেতু মঞ্চটা ঘুরছে লোকটি এর উপর মঞ্চের উপর দাঁড়িয়ে আছে দেখে লোকটাও ঘুরছে। তাহলে কি হয়, এই যে মঞ্চের যে অক্ষটা আছে না, এই অক্ষের সাপেক্ষে লোকটি ঘুরছে। তাহলে এই ধরনের যে গতি আছে তাদেরকে আমরা বলি বৃত্তীয় গতি, ঠিক আছে। এবার ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? একটি বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারদিকে বৃত্তাকারে আবর্তন করে তাহলে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলা হয়। তাহলে এবার আসছি অক্ষের ধারণায়। অক্ষ কাকে বলবো? ধরো যে আমরা অনেকেই লাট্টু ঘুরিয়েছ, লাট্টু তো এরকমই হয় দেখতে, এরকম লেয়ার থাকে, তো তার নিচে একটা এরকম সুই থাকে, উপরে এরকম একটা মাথা থাকে, তো এটা হচ্ছে একটা লাট্টু। এই যে লাট্টুটা, এর মাঝ বরাবর যদি আমি এরকম করে একটা রেখা টানি তাহলে এটাকে বলা হয় ওর অক্ষ। মানে আমি যদি লাট্টুটাকে কীভাবে বোঝাই, উদাহরণ তো আমার কাছে লাট্টু নেই, তো ধরে নাও এটা একটা লাট্টু, ঠিক আছে, এটাকে লাট্টু ধরে নাও। তাহলে এই লাট্টুর মাঝ বরাবর একদম এই যে এই মাথা বরাবর, এই মাঝ বরাবর যদি আমি এরকম কোনো সুই দিয়ে ভেদ করে দিই, একদম এর মাঝ বরাবর এখান থেকে এ পাশ দিয়ে একদম ভেদ করে দিই, তাহলে এই যে মাঝ বরাবর জিনিসটা যে হবে দাঁড়িয়ে থাকলে এরকম ব্যাপারটা, ঠিক আছে, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি মাঝ বরাবর একটা সুই ঢুকিয়ে দিই তাহলে এই যে জিনিসটা হবে এটাকে বলা হবে অক্ষ, মাঝ বরাবর যেটা থাকবে। তো এই লাট্টুর এখান থেকে যদি আমি সুইটা ঢুকি, তো লাট্টুর মাঝ বরাবর যদি আমি এরকম করে একটা সরল রেখা টানি তাহলে সেটা হয়ে যাবে লাট্টুর অক্ষ, ঠিক আছে। তাহলে যে কোনো গতীয় বস্তু, যেমন কোনো ধরো তুমি একটা আটার ধরো মণ্ড, বাড়িতে রুটি তো বানানো হয়, তো রুটিতে যদি আটার মণ্ডটা থাকে সেই মণ্ডের মধ্যে তুমি একটা যদি কাঠি মাঝামাঝি ঢুকিয়ে দাও তাহলে যে কাঠিটা থাকবে সেটা হয়ে যাবে ওটার অক্ষ, ঠিক আছে, একদম মাঝ বরাবর এটা যেতে হবে। তাহলে এটা হয়ে গেল লাট্টুর অক্ষ। তেমনি পৃথিবীরও অক্ষ আছে, যদি আমি পৃথিবীটাকে আঁকি গোল তাহলে পৃথিবীরও অক্ষ আছে, এটা উত্তর, উত্তরকে নর্থ সাইন দেওয়া হয়, উত্তর মানে নর্থ, সাউথ মানে দক্ষিণ, ঠিক আছে। তাহলে এই যে উত্তর দক্ষিণ বরাবর যে পৃথিবীর মাঝ বরাবর যদি আমি একটি রেখা কল্পনা করি তাহলে সেটা হয়ে যাবে পৃথিবীর অক্ষ, ঠিক আছে। এবার লাট্টু কি হয়, এই যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, লাট্টুতে যে ঘুরছে, লাট্টু কি আর এখানে কোনো একটা বিন্দু আছে তার সাপেক্ষে এর চারদিকে ঘোরে, তার নয়, লাট্টু কি হয় নিজের যে অক্ষটা আছে তার সাপেক্ষে নিজের চারদিকে ঘুরতে থাকে। ঠিক পৃথিবীও তেমনি নিজের অক্ষে থাকে। যদি আমি পেনটা বলি, এই পেনটার, ঠিক আছে, এই বরাবর যদি আমি একটি অক্ষ কল্পনা করি তাহলে পেনটি কী হবে এরকম করে যদি ঘুরতে থাকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পেনটি ঘুরছে, কার সাপেক্ষে ঘুরছে, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে এই ধরনের যে গতিগুলো আছে, যে একটি বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারদিকে বৃত্তাকারে আবর্তন করে তাহলে তাকে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলা হয়, ঠিক আছে। তাহলে নিজের অক্ষের সাপেক্ষে যে কোনো বস্তু ঘুরলে তাকে কি বলা হয়, ঘূর্ণন গতি। তাহলে এটি হলো বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। এখানে পার্থক্যটা কি, যে কোনো জিনিস যখন ঘুরছে না তার একটা অক্ষ থাকে, যেমন ধরো আমি যদি এই পেনটাকে যদি আমি অক্ষ ধরে নিই, ধরো এটা আমার অক্ষ, ঠিক আছে। এবার আমি এখানে একটা সুতো বেঁধে দিলাম এর মাথায়,
মাথায় বেঁধে একে যদি ঘোরাই, তাহলে সুতো বেঁধে দিয়ে এই পাশে একটা ভারী কিছু জড়িয়ে দিয়ে একে এইভাবে করে ঘোরাচ্ছি, এভাবে এখানে ঘুরছে। তাহলে এই যে বিন্দুটাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরছে, এই বিন্দু বরাবর যদি আমি কোনো সরল রেখা টানি একদম, তাহলে সেটাকে বলা হয় অক্ষ। যেমন সূর্য, সূর্য এখানে আছে, এই দেখো সূর্য আছে, এই পৃথিবী আছে, এই সূর্য বরাবর যদি আমি কোনো সরল রেখা টানি, তাহলে এই যে বৃত্তাকার কক্ষপথে, যদি ধরো এই পাতাটার উপরে পৃথিবীটা আছে, এই পাতার উপরে সূর্য আছে, পৃথিবী আছে, এবার পৃথিবী তো সূর্যের চারদিকে ঘুরছে, আমি এই পাতা বরাবর আমি এরকম করে একটা অক্ষ টানলাম একদম লম্ব বরাবর, তাহলে পৃথিবী কি হচ্ছে, এই এই যে অক্ষটা আছে এর সাপেক্ষে ঘুরছে। আর লাট্টুর ক্ষেত্রে কি হয়, লাট্টুর নিজেরই অক্ষের সাপেক্ষে চারদিকে ঘুরতে থাকে। তাহলে এটি হলো বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। বৃত্তীয় গতিতে কি হয়, অক্ষটা বস্তুর থেকে অনেক দূরে থাকে, বুঝতে পারছো, বস্তুটি অক্ষর থেকে অনেক দূরে থাকে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হয়, অক্ষটি বস্তুর মধ্যেই থাকে, ঠিক আছে, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে অক্ষটি বস্তুর মধ্যেই থাকে। তাহলে এই ধরনের গতিকে বলা হয় বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি, ঠিক আছে। তো এবার এবার নেক্সট আসছি, আশা করি বোঝাতে পেরেছি। এবার নেক্সট আসছি মিশ্র গতি বা জটিল গতি। মিশ্র বা জটিল, জটিল একটু, আর মিশ্র কেন, মিশ্র হচ্ছে বৃত্তীয় গতি, চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে সংমিশ্রণ। কোনো বস্তু যদি গতির চলন ও ঘূর্ণন গতির সংমিশ্রণ সম্পন্ন হয়, তাহলে বস্তুটির গতিকে মিশ্র গতি বলবে। কীরকম, যেমন সাইকেলের চাকা বা গাড়ির চাকা, যেটাই বলো, সাইকেলের চাকা কীভাবে ঘোরে, ওর মাঝেই একটা কেন্দ্র থাকে, ঠিক আছে, তাই তো, এর সাপেক্ষে এভাবে ঘুরছে চাকাটি, একটি চাকা তো ওভাবেই ঘোরে না, একটি চাকা এই যে কেন্দ্র আছে তার সাপেক্ষে এরকম করে ঘুরতে থাকে, আর তার সাথে কি হয়, ও সরল রেখা বরাবরও এগোতে থাকে। তাহলে কি হলো, ওর চলনও হচ্ছে প্লাস ওর ঘূর্ণনও হচ্ছে, তাহলে একই সাথে দুটো কাজ হচ্ছে। তাহলে এই ধরনের যখন গতি হবে তাকে আমরা বলবো মিশ্র গতি, ঠিক আছে। তাহলে এই হলো চলন, ঘূর্ণন, বৃত্তীয় গতি এবং মিশ্র গতি। এটুকু বোঝা গেলে তাহলে আমি নেক্সট এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে সরল রৈখিক দোলগতি। সেটা একটু আলাদা এর চাইতে, সেটা বোঝার আগে এই জিনিসটা আমাদের বুঝে রাখা ভালো করে দরকার। তাহলে রৈখিক গতি কি, যখন বস্তুটি সরল রেখা বরাবর যাবে। বৃত্তীয় গতি কি, যখন বস্তুটি অন্য একটি বিন্দুর সাপেক্ষে বা ওই বিন্দু বরাবর যদি কোনো অক্ষ জানি সেই তার সাপেক্ষে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আর ঘূর্ণন গতি কি, যখন বস্তুটি নিজের অক্ষের সাপেক্ষেই ঘুরবে, ঠিক আছে, তখন তাকে বলা হয় ঘূর্ণন গতি। আর মিশ্র গতি কখন বলবো, যখন বস্তুর মধ্যে ঘূর্ণন এবং চলন দুটোই মিশিয়ে আছে, যেমন সাইকেলের চাকা বা গাড়ির যে কোনো চাকা, গাড়ির চাকা যেরকম করে ঘুরলে ওটা কি হয়, সামনে সরল রেখায় চলতে থাকে। তো এই ধরনের গতিকে আমরা বলবো বস্তুর মিশ্র গতি বা জটিল গতি, ঠিক আছে। এরপরে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, জিনিসটা বুঝে রাখা খুবই দরকার, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার বিন্দু, এর সাপেক্ষে কোনো একটি বস্তু এর চারদিকে ঘুরছে, ঠিক আছে, যেই বস্তুটার চারদিকে এই বৃত্ত বরাবর একটি বস্তু ঘুরছে, বস্তুটি একবার এখানে আছে, ঘুরছে যখন একবার এখানে থাকবে, একবার এখানে থাকবে, একবার এখানে থাকবে, একবার এখানে থাকবে। বস্তুটি তো এভাবে ঘুরছে একটা বৃত্ত বরাবর, কিন্তু ওই বস্তুটির
গতির অভিমুখ কোন দিকে হবে সেটা বোঝা দরকার। মানে এই বস্তুটি তো এরকম আছে, তো এটা তো একটা বক্রপথ, এটা তো একটা বক্রপথ, এটা তো আর সরল রেখা নয়। তো বস্তুটির যে গতিটা আছে সেটা কি বক্ররেখা বরাবর? কারণ আমাদের তো দেখে মনে হচ্ছে যে বস্তুর গতির যে দিকটা আছে, বস্তুটি তো বক্ররেখা বরাবর চলছে, তাহলে বস্তুটি কি বক্ররেখা বরাবর এই এর গতির অভিমুখ হবে? তাহলে উত্তরটি হবে না, বস্তুর গতি কিন্তু কখনোই এই বক্ররেখা বরাবর হবে না। এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে তোমরা দেখতে পারো, তুমি যদি ধরো একটা সুতোর মধ্যে একটা সুতো দিয়ে একটি পাথর, বা পাথর না হলেও একটু সফট কিছু নিয়ে যদি পরীক্ষা করে দেখো, ঠিক আছে, এরকম করে বেঁধে ভালো করে বাঁধতে হবে, কিন্তু জানি এমন না হয় যে কোথাও ছুটে পালিয়ে গেল, কোনো কারো আঘাত টাঘাত লাগতে পারে। তো যখন তুমি দেখবে এরকম করে ঘোরাবে না, এরকম তোমার হাতে রেখে এরকম করে ঘোরাচ্ছ, তখন কী হবে, যখনই তুমি ছেড়ে দেবে ফট করে মাথার মধ্যে গিয়ে কোনদিন চেষ্টা করে দেখবে, ছেড়ে দিলে বস্তুটি কিন্তু কখনোই আর এরকম বক্ররেখা অবধারণ করে না। বস্তুটি ধরো তুমি এখান থেকে ছেড়ে দিলে, যেই এখান থেকে ছেড়ে দেবে হাতটা, ঠিক আছে, এই হাতটা যখন তুমি এখান থেকে ছেড়ে দেবে তখনই দেখবে বস্তুটি সোজা এই বরাবর চলে যাবে। মানে বস্তুটি কখন, মানে তুমি যেই হাতটা ছেড়ে দেবে বস্তুটি কিন্তু আর ঘুরবে না, মানে ঘোরা, যদি বস্তুটি এদিকে গতির অভিমুখ হতো তাহলে বস্তুটি কী হতো, ঘুরে যেত বক্ররেখা বরাবর, কিন্তু বস্তুটি না ঘুরে সোজা এখান থেকে সরল রেখা বরাবর এদিকে ছিটকে বেরিয়ে যাবে। তুমি যেখান থেকেই ছাড়তে পারো, তুমি নিয়ে যদি এখান থেকেও ছাড়ো বস্তুটিকে, তাহলে বস্তুটি অ্যাকচুয়ালি তুমি যখন হাতে নিয়ে ঘোরাচ্ছ তখন বস্তুটি এদিকে যাওয়ার কথা, কিন্তু যখনই তুমি ছেড়ে দেবে এখান থেকে হাতটা, হাতটা যখনই ছেড়ে দেবে তখনই কি হবে, বস্তুটি সোজা এই বরাবর বেরিয়ে যাবে পাথরটি, কখনোই আর এই বরাবর কোনো রেখা ধরবে না। অর্থাৎ বস্তুটিকে আমরা যেহেতু জোর করে ধরে এরকম করে ঘোরাচ্ছি, একটি সুতো দিয়ে টেনে টান দিয়ে ধরে ঘোরাচ্ছি, সেই জন্য বস্তুটি এদিকে ঘুরছে, না হলে বস্তু কিন্তু সবসময় এই সরল রেখা বরাবরই যাওয়ার চেষ্টা করে। তাহলে যখনই কোনো বৃত্তীয় গতির মধ্যে একটি বস্তু ঘুরবে, তার যে গতির অভিমুখ সেটা সর্বদা হবে বৃত্তটির স্পর্শক বরাবর। স্পর্শক কাকে বলে, যদি ধরো এই একটা বৃত্ত আছে, বৃত্তর যদি আমি এখানে একটি স্কেল রেখে একটি লাইন টানি একদম গা ঘেঁষে, যেটা কখনোই এই বৃত্তটিকে ছেদ করবে না, মানে ভেদ, এরকম নয় যে বৃত্ত আমি এমনভাবে একটা রেখা টানলাম বৃত্তটিকে এভাবে ছেদ করে দিল, এরকম নয়, এমনভাবে টানতে হবে জানি বৃত্তটি জাস্ট গা ছুঁয়ে যায়, মানে বৃত্তটি ধরো এখানে আছে, এই গাটা ছুঁয়ে শুধু জাস্ট বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলি স্পর্শক। তাহলে বস্তুর যে গতির অভিমুখ হয় কোনো বৃত্তীয় গতিতে, সেটি সবসময় তার স্পর্শক বরাবর হয়। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই মাথায় রাখবে, কোনো রকম যখন বস্তু যখন বৃত্তীয় গতিতে ঘোরে তখন তার গতির অভিমুখ হয় স্পর্শক বরাবর। ঠিক আছে, এবার আমরা দেখব তাহলে বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, সেটা ভালো করে জেনে নিন। তাহলে কি, কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে বৃত্তীয় গতি বলা হয়। তাহলে যদি যখন কোনো একটি বিন্দুর সাপেক্ষে কোনো একটি বস্তুকণা এরকম ঘুরবে তখন তাকে বলবো বৃত্তীয় গতি, আর একটি বস্তু যদি নিজেরই অক্ষের সাপেক্ষে চারদিকে বৃত্তাকারে ঘোরে তাহলে সেই বস্তুটির গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। ঠিক আছে, এই ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, মানে বস্তুটি এখন এখানে আছে, একটু সময় পরে এখানে যাবে, একটু সময় পর 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 এখানে যাবে, এরকম করে সময়ের সাথে সাথে বস্তুটি তার স্থান পরিবর্তন করছে। কিন্তু এই ক্ষেত্রে বস্তুটি নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না, মানে বস্তুটি তো অক্ষ বরাবর ঘুরছে, তো তো এই ধরো লাট্টুটা যদি হয়
এই লাট্টুটির অক্ষ বস্তুটি কি তার অক্ষের থেকে দূরে স্থানান্তরিত হচ্ছে? মানে এই বস্তুটি যখন ধরো বস্তুটি এদিকে এগিয়েও যায়, বস্তুটির অক্ষ তো বস্তুটির সাথে থাকছে না। বস্তুটির অক্ষ থেকে এমন তো নয় বস্তুর অক্ষটা এখানে রয়ে গেল, বস্তুটি বেরিয়ে গেল, তা তো হয় না। বস্তুর অক্ষটা তো বস্তুর সাথেই থাকে। বস্তুটা যেখানেই ঘুরুক, যেভাবেই ঘুরুক, অক্ষটার মধ্যেই থাকবে। তাহলে কি অক্ষের সাপেক্ষে বস্তুটির কোনো কিন্তু স্থান পরিবর্তন হয় না, ঠিক আছে। কিন্তু এখানে সময়ের সাথে সাথে অক্ষের সাপেক্ষে, কারণ এখানে অক্ষটা হয়ে যাচ্ছে এই বরাবর, তাহলে অক্ষের সাপেক্ষে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে, বাট এখানে কিন্তু স্থানান্তরিত হয় না। এটা একটা পার্থক্য। এই ক্ষেত্রে একটি বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। এই ক্ষেত্রে একটি বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। কারণ কি, আমি কি বলেছিলাম, বৃত্তীয় গতিতে বস্তুর গতির অভিমুখ কি হয়, স্পর্শক বরাবর। তাহলে এই পয়েন্টে এরকম হলো, এই পয়েন্টে কোথায় যাবে, এদিকে হবে, এই বিন্দুতে এখানে হবে, এই বিন্দুতে এদিকে হবে, এই বিন্দুতে এদিকে হবে, এই বিন্দুতে এদিকে হবে। তার মানে বস্তুটির অবস্থানের সাথে সাথে গতির অভিমুখও সবসময় পরিবর্তিত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বস্তুর অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কি হচ্ছে, পুরো বস্তুটিরই গতির অভিমুখ পরিবর্তিত হচ্ছে, আর এক্ষেত্রে বস্তুটির অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। তাহলে এখানে এই কণার, বিভিন্ন কণার বস্তুতে অবস্থিত মানে এই লাট্টুটা, এই লাট্টুর দেখো, আমি যদি লাট্টুটার উপরের দিকে মাথাটা ভাবি, তো এটা হয়ে গেল অক্ষ বরাবর আছে, ঠিক আছে। আমি উপর থেকে যদি দেখি, তাহলে লাট্টুটির ওপর এই কণাটা দেখো, গতির অভিমুখ কিন্তু এই অক্ষের সাপেক্ষে এদিকে হবে, একবার এটার সাপেক্ষে এদিকে হবে, একবার এটার সাপেক্ষে ওদিকে হবে। তার মানে বস্তুর যে উপর যে কণাগুলো আছে তার অভিমুখ পাল্টাতে থাকবে, ঠিক আছে। কিন্তু তো এখানে যখনই লিখবে, এখানে বস্তুতে অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পুরো বস্তুটিরই গতির অভিমুখ পরিবর্তিত হয়ে থাকে। এক্ষেত্রে বস্তুটির উপর অবস্থিত কোনো কণার অভিমুখ সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। তবে আজকে এটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে সরল দোলগতি নিয়ে আলোচনা করব, আর তারপরে অন্যান্য আরও যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকের জন্য এটুকুই রইল, ধন্যবাদ।